নমস্কার, হেলথলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে এই হেলথলাইন অনুষ্ঠানটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বিশেষ গুরুত্বপূর্ণ বলছি এই কারণেই, কারণ এই অনুষ্ঠানে আমরা মানুষের শরীরের যে বিভিন্ন রোগ ব্যাধি, এই রোগ ব্যাধি নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন স্বনামধন্য চিকিৎসকগণ এবং তারা এই যে বিভিন্ন রোগ ব্যাধির সম্পর্কে তারা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন এবং কিভাবে কেন হয় এবং এই রোগের উপসর্গ কি, এই রোগের লক্ষণ কি এবং এই রোগ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, সেই সমস্ত বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেন এই অনুষ্ঠানে। ঠিক তেমনভাবেও আজকেও আমাদের এই হেলথলাইন অনুষ্ঠানে আমরা আলোচনা করব একটি খুবই সাধারণ রোগ এবং যে রোগটি আজকাল প্রায় সমস্ত মানুষের মধ্যেই প্রায় দেখা যায় বললেই চলে। একদম সেই 8 থেকে 80 পর্যন্ত প্রায় প্রত্যেকটি মানুষের মধ্যেই আমরা এই রোগটিকে দেখতে পাই, যে রোগটির নাম হচ্ছে ডায়াবেটিস। এবং এই রোগটি নিয়ে আমরা আজ আলোচনা করব এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুসুয়ক রায়, এমডি, জেনারেল মেডিসিন। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার, সকল দর্শক বন্ধুদের আমার শারদীয়া এবং বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও শুভ বিজয়া। তো ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইবো, আজকে তো আমাদের আলোচ্য বিষয় ডায়াবেটিস, তো প্রথমেই আমরা জানতে চাইবো যে এই রোগটি তো এতভাবে মানুষের মধ্যে আজকাল ছড়িয়ে পড়েছে, তো বয়স দেখছে না, একেবারে সেই 8 থেকে 80 বছর কম বেশি সকলের মধ্যেই আমরা দেখছি এই রোগটি, এবং ডায়াবেটিস নেই এমন মানুষ কিন্তু খুব কমই আছে এখন। তো এই রোগটি কেন হয় বা রোগটি আসলে কি, এই বিষয়ে যদি আপনি আমাদের বলেন। রাইট, আসলে ভারতকে এখন ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, যে ভারতে ডায়াবেটিক রোগীর সংখ্যা এখন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এবং রোগটি একটি গ্লোবাল প্যান্ডেমিক বা গ্লোবাল মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। তো ডায়াবেটিসকে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে যে ডায়াবেটিসটা কি। ডায়াবেটিস মানে হচ্ছে আমাদের রক্তে যে নর্মাল শর্করার পরিমাণ, তার থেকে যে নর্মাল ভ্যালু, তার থেকে যদি শর্করার পরিমাণ বেড়ে যায় সেটাকে আমরা ডায়াবেটিস বলি। এবার শর্করা আমাদের রক্তে কতটা থাকবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য মাল্টিপল ফ্যাক্টরস আমাদের বডিতে কাজ করে, বাট সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইনসুলিন, যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে বেরোয়। সেই ইনসুলিনের যদি তারতম্য ঘটে এবং ইনসুলিন যদি কোনো কারণে কার্যক্ষমতা হারিয়ে ফেলে, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়, সেই কন্ডিশনটাকে কিন্তু আমরা ডায়াবেটিস বলি। যখন আমাদের বডিতে হয় ইনসুলিন অভাব হচ্ছে, নয়তো আমাদের বডিতে যে ইনসুলিনটা রয়েছে সেটা ঠিকঠাক কাজ করতে পারছে না, সেই অবস্থাটাকে আমরা ডায়াবেটিস বা মধুমেহ রোগ বলি। আচ্ছা আচ্ছা। তো এই যে রোগটি, এই রোগের যে লক্ষণ আমরা মানে কি দেখলে প্রথমে বুঝতে পারি যে আমরা ডায়াবেটিস আমাদের মধ্যে এসে গেছে? একদমই, আসলে আপনি যেটা প্রথমে আলোচনার শুরুতে বললেন যে এখন ডায়াবেটিস খুব একটা বয়স দেখে না। আমাদের কাছে এরকম অনেক রুগী আছেন যাদের বয়স খুবই কম, 20-25 বা অনেক সময় তারও কম। তো প্রথমত সব ক্ষেত্রে কিন্তু লক্ষণ প্রকাশ পায় না। ডায়াবেটিসের লক্ষণ কিন্তু অনেক অ্যাডভান্স ডিজিজে বা যখন রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায় তখনই কিন্তু লক্ষণগুলো প্রকাশ পায়। তো মূলত লক্ষণ যেগুলো আমরা বলি, পলিডিপসিয়া বা জল তেষ্টা বেড়ে যাওয়া, পলিফেজিয়া অত্যন্ত বেশি পরিমাণে খিদে লাগা, এবং পলিইউরিয়া বেশি মাত্রায় মানে ইউরিন হওয়া, বহুমূত্র রোগ যেটাকে বলে। তো এই তিনটে সিমটম দেখে কিন্তু আমরা প্রাইমারিলি বুঝতে পারি যে পেশেন্টের হয়তো ডায়াবেটিস হতে পারে। এই তিনটে লক্ষণ অন্য কোনো রোগেও হতে পারে, কিন্তু যখনই এই তিনটে লক্ষণের মধ্যে কোনো একটি লক্ষণ বেশি মাত্রায় প্রকাশ পাবে তখন কিন্তু পেশেন্টের উচিত সেই লক্ষণগুলোকে নেগলেক্ট না করে তৎক্ষণাৎ কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা, কারণ এই তিনটে লক্ষণ কিন্তু কার্ডিনাল সিমটমস এবং এইগুলো দেখলে কিন্তু ডায়াবেটিসের ব্যাপারে অনেক সময় আমরা আগে থেকে আঁচ করতে পারি। এছাড়া কিছু কিছু সিমটমস আছে যেগুলো ডায়াবেটিস এর সঙ্গে যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলো থেকে প্রকাশ পায়, যেমন হাত পা ঝিনঝিন করা, ইউরিন ভলিউম কমে যাওয়া, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম হওয়া, চোখে কম দেখা, চোখে ঝাপসা দেখা। এই রোগগুলো কিন্তু ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড যে সিমটমস বা অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো আছে তার লক্ষণ। অনেক সময় পেশেন্ট কিন্তু আমাদের কাছে সেই সমস্ত লক্ষণ নিয়েও আসে যেগুলো ডায়াবেটিস ঘটিত অন্য কোনো রোগের লক্ষণ, এবং তার ফলে কিন্তু পেশেন্টের অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসটা চিহ্নিত হয়। আচ্ছা আচ্ছা, তখন বোঝা যায়, কিন্তু প্রথম অবস্থায় হয়তো পেশেন্ট বুঝতে পারে না। একদমই, অনেক সময় পেশেন্ট বুঝতেই পারেন না যে তাদের ডায়াবেটিস আছে, কারণ অনেকে আমরা দেখি যে যারা ইয়াং
তাদের এই ধারণাটা থেকে যায় যে আমার তো বয়স কম, আমার ডায়াবেটিস কি করে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে লক্ষণ ছাড়াও কিন্তু অনেকে রুটিন চেক ব্লাড ইনভেস্টিগেশনের সময় তাদের ডায়াবেটিস ধরা পড়ছে। একদম। আমরা ডাক্তারবাবুর মুখে শুনলাম যে আমরা কিন্তু প্রথম অবস্থায় বুঝতে পারছি না যে আমরা আমাদের মধ্যে ডায়াবেটিস চলে এসেছে, কিন্তু আমাদের মনে হয় যে এই ব্যাপারটা একটু সচেতন হওয়া দরকার, যেহেতু রোগটি আজকাল কোনো বয়সও দেখছে না, আজকাল সব বয়সের মানুষের মধ্যেই আমরা এই রোগটি দেখতে পারি। এবং প্রথম অবস্থায়, সেটা ডাক্তারবাবু বললেন যে প্রথম অবস্থায় কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু কিছু লক্ষণ যেটা আপনারা শুনলেন, উনি বললেন যে কি কি লক্ষণ আছে। তো এটি একটি সত্যি। আর আরেকটি বিষয় ডাক্তারবাবু বলবো যে এই যে রোগটি, এই রোগটি কিন্তু আরো অন্যান্য রোগের সূচনা করছে, সৃষ্টি করছে, তাই না? তো যেটুকু জানা যায় আর কি। তো অনেক সময় যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকেও নষ্ট করে দিচ্ছে এই ডায়াবেটিস, তাই না? তো সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এগুলোকে বেসিক্যালি কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস বলা হয়। মানে ডায়াবেটিসের কমপ্লিকেশনকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি, যেগুলো ছোট ছোট শিরা ধমনী রোগ, যাকে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলা হয়, আর যেগুলো বড় বড় শিরা ধমনী রোগ, যেগুলো ডায়াবেটিসে হয়, যেগুলোকে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলা হয়। এবার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো, যেগুলো যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমাদের ছোট ছোট শিরা থাকে, যেমন চোখ, কিডনি, নার্ভ মানে পেরিফেরাল নার্ভ, সেগুলো কিন্তু ছোট ছোট শিরা উপশিরার অসুখ, যেগুলোকে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলা হয়। তাতে মূলত যেটা দেখা যায়, ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিস থেকে যে নার্ভের রোগটা হয়, অনেক সময় তার লক্ষণ যেটা আমি বললাম, হাত পা ঝিনঝিন করে, হাতের তালু অবশ লাগে, বা হাতের তালু ঘেমে যাচ্ছে, বা পায়ের তলায় জ্বালা করছে, বা হাতের তলায় জ্বালা করছে, এই সিমটমগুলো প্রকাশ পায়। এছাড়া মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটা কিডনির রোগ। আমরা দেখি যে অনেক সময় পেশেন্ট কিন্তু দেখা যায় কিডনি ফেলিওর নিয়ে এসছে, সে তার কিডনি ফেলিওর হওয়ার কারণ জানে না, খুঁজতে গিয়ে দেখা যায় ইনভেস্টিগেশনের মাধ্যমে যে তার কিন্তু অনেকদিন ধরে ডায়াবেটিস আছে। ফলে ডায়াবেটিস কিন্তু কিডনির 1 নম্বর শত্রু। এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে যে কিডনি রোগটা, যেটাকে ডায়াবেটিক কিডনি ডিজিজও বলা হয়, সেটাও কিন্তু ডায়াবেটিসের জন্য হয়, যার ফলে ইউরিন ভলিউম কমে যাওয়া, শরীর ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, এগুলো হতে পারে। আর থার্ডলি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি, যেটা রেটিনার রোগ, যে রেটিনার যে শিরা উপশিরা, সেগুলো কিন্তু ডায়াবেটিসের জন্য শুকিয়ে যায়। ফলে মানুষ কিন্তু চোখে ঠিকঠাক দেখতে পায় না, আবছা দেখে, বা চোখের যেটাকে বলে জ্যোতি কমে আসছে, সেটা কিন্তু অনেক সময় ডায়াবেটিসের জন্য হয়, যেটা কিন্তু আগে থেকে বোঝা যায় না। এছাড়া ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেগুলো বড় শিরা উপশিরার রোগ, যেমন স্ট্রোক, ব্রেনে একটা স্ট্রোক হয়েছে, অনেক সময় তার জন্য দেখা যায় কিন্তু ভেতরে ভেতরে ডায়াবেটিস দায়ী, কারণ সেই শিরা উপশিরাগুলোর মধ্যে কোলেস্ট্রল ক্রিস্টাল নামে ডিপোজিট জমা হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যেটাকে আমরা বলি, সেইগুলো কিন্তু বেশি পরিমাণে জমা হতে থাকে ডায়াবেটিসের কারণে, এবং রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে ব্রেনে স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইসচিমিয়ার মতো রোগ হতে পারে এই ধরনের। এবং অনেক সময় দেখা যায় যে পেরিফেরাল লিম্ব, আমাদের নখ এবং আঙুলগুলোতে অনেক সময় ঘা হতে পারে, তো যেগুলো কিন্তু ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের একটা অঙ্গ, এবং যার ফলে অঙ্গ প্রত্যঙ্গ হানি অবধি হতে পারে। অনেক সময় ডায়াবেটিক ফুট আলসার হয়, যেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং ডায়াবেটিস রোগীদের যেটা আগে থেকে করা উচিত, যে তাদের কিন্তু পায়ের যত্ন নিতে হবে। আমরা অনেক পেশেন্টকে দেখতে পাই যে পায়ে একটি ঘা নিয়ে এসছে, সেই ঘা শুকাচ্ছে না, ফলে তিনি আগে থেকে হয়তো জানেনই না যে তার ডায়াবেটিস আছে, কিন্তু পায়ের ঘায়ের কারণটা খুঁজতে খুঁজতে আমরা বুঝতে পারি যে তার ডায়াবেটিসের কারণেই পায়ের ঘাটা হয়েছে, এবং ঘা হওয়ার ফলে সেই ঘাটি শুকাচ্ছে না ডায়াবেটিসের কারণে। ফলে এই সমস্ত সিমটমগুলোকে কিন্তু একটু জোর দিতে হবে এবং মাথায় রাখতে হবে, এবং এই সমস্ত সিমটম দেখা গেলেই নিজে থেকে সেলফ মেডিকেশন না করে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। একদমই তাই, একদম। আমরা যে অনেক সময় ভাবি না যে আমরা এইটা করব নিজেরাই, এটা জ্বর হলেই অনেক সময় আমরা ভাবি যে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু যখন আমরা দেখতে পাই জিনিসটা অত্যন্ত বেড়ে গেছে, তখন আমরা হয়তো ডাক্তারের কাছে যাই। বা এবং ডায়াবেটিস কিন্তু প্রাণঘাতী একটি অসুখ। ডায়াবেটিস কমন হতে পারে, কিন্তু এটা একটি সাংঘাতিক অসুখ, ফলে এটাকে নেগলেক্ট করা যাবে না। হ্যাঁ, একদম। আর একটা জিনিস ডাক্তারবাবু একটু জানতে চাই, যে অনেক সময় দেখি মানে কারো কারো শরীরে সুগার বা ডায়াবেটিস রয়েছে, কিন্তু তাদেরকে অনেকে গা হাত পা শুকিয়ে যায় শরীরে, আমরা অনেক ক্ষেত্রে এটা খেয়াল করি যে হাত পা শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে বোধহয় সুগার আছে বা ডায়াবেটিস আছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা বোঝা যায় না। আসলে এটা নির্ভর করে রক্তে সুগারের পরিমাণ কিরকম তার উপর। যাদের খুব হাই ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আমরা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখতে পারি যে তাদের ম্যাসিভ একটা ওয়েট লস হয়েছে, তাদের হাত পা শুকিয়ে গেছে। এর কারণ হচ্ছে বহুমূত্র রোগ, বা যেটাকে বলে ডিহাইড্রেশন। জল শরীর থেকে বেরিয়ে যায় এবং হাত পা ইউজুয়ালি শুকিয়ে যায়, শরীরে চামড়া কুঁচকে যায়, চামড়া খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। তো এটাও কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ,
যেটা দেখে আমরা অনেক সময় আঁচ করতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস হয়েছে। হঠাৎ করে ওজন কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে ডায়াবেটিস কিন্তু অন্যতম। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা অনেক সময় যে আমরা অপারেশন হতে যাব বা একটা বড় অপারেশন, তখন তো আগে ওই টেস্টটা করা হয়। তো এই যে ডায়াবেটিস হলে যে মানুষের এই যে ঘা যে শুকাতে চায় না, তো এর কারণটা কি হতে পারে? কেন এই যে মানে ক্ষতটা সারতে চায় না? বেসিক্যালি আমাদের রক্তে যখন শর্করার পরিমাণ বৃদ্ধি পায় তখন আমাদের ব্যাকটেরিয়াল গ্রোথ কিন্তু বডিতে বেড়ে যায়, কারণ ম্যাক্সিমাম ব্যাকটেরিয়ার খাদ্য কিন্তু আমাদের রক্তের শর্করা। ফলে যদি আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, সেটা কিন্তু একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিচ্ছে আমাদের বডিতে ব্যাকটেরিয়াতে গ্রো করার জন্য। ফলে যখন আমাদের বডিতে কোনো ক্ষত বা উন্ড তৈরি হচ্ছে, সেখানে খুব সহজে ইনফেকশন হয় এবং রক্তে শর্করার মাত্রা বেশি থাকার কারণে ব্যাকটেরিয়াগুলো সেই শর্করাকে এনগালফ করে এবং সেটা তাদের খাদ্য হিসাবে তারা কিন্তু গ্রহণ করে এবং ব্যাকটেরিয়াল গ্রোথটা বেড়ে যায়। এবং ডায়াবেটিস হওয়ার কারণে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের বডির যে ইমিউন স্ট্যাটাস, ইমিউন সিস্টেম, সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। এই কথাটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাও বোধহয় অনেকটাই কমে যায়। ডায়াবেটিস কিন্তু একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট আমাদের বডিতে তৈরি করে, যেটা আমাদের বডি ওভারঅল ইমিউন স্ট্যাটাসটাকে কমিয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের বডির কার্যক্ষমতা কমে যায়, আমাদের বডির যে নর্মাল এনার্জি লেভেল সেটাও কিন্তু আমরা অনেকখানি হ্রাস ফিল করতে পারি। আচ্ছা, আর তার ফলে কি হয় মানুষের মধ্যে যে দুর্বলতাটাও বোধহয় দুর্বলতা বলুন বা লেথার্জি বলুন বা উইকনেস, টায়ার্ডনেস, সবই কিন্তু না পাওয়া ডায়াবেটিসে বেড়ে যায়, হয়তো একটু বেড়েই যায়। তো এমনই একটি রোগ এই ডায়াবেটিস, হয়তো আমরা গুরুত্ব দিই না অনেক সময়, কিন্তু এই রোগটি যেমন অন্যান্য রোগকে সৃষ্টি করে, এই মারণ রোগ বলা হয় এই রোগটিকে, তেমনি এই রোগের কিন্তু নানা রকম উপসর্গ এবং এর ফলে কিন্তু আরো অনেক রকম সমস্যা, ডাক্তারবাবু বললেন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো ডাক্তারবাবু, এবার আমরা এটা জানতে চাইবো যে এই রোগ প্রতিরোধ করার কি উপায়, মানে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি? ঠিক, আগে রোগ প্রতিরোধের আগে আমাদের জানতে হবে যে ডায়াবেটিসকে প্রতিরোধ করার আগে কি কি প্রিকশন আমরা নিতে পারি যার ফলে ডায়াবেটিস আমাদের শরীরে না হয়। তার মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা নিয়মিত এবং পরিমিত খাদ্যাভ্যাস। আমরা যদি অনিয়মিত জীবনযাপন করি, আমরা যদি ধূমপান বা মদ্যপান করি, বা আমাদের খাবারে যদি ক্যালোরিক ইনটেক খুব বেশি থাকে, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক গুণ বৃদ্ধি পায়। যদিও ডায়াবেটিস একটা জেনেটিক অসুখ, যেখানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু কন্ট্রোলড হয় জিনের মাধ্যমে, আমরা হয়তো চেয়েও ডায়াবেটিসকে সবসময় প্রতিহত করতে পারবো না, বাট নিয়মিত এবং পরিকল্পিত খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার মাধ্যমে, যেটাকে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন বলা হয়, সেটার মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু ডায়াবেটিসকে অনেক দিন অবধি আমরা প্রতিহত রাখতে পারবো বা ডায়াবেটিসের প্রকোপগুলোকে কিন্তু আমরা কমাতে পারবো। তো প্রথমে আমাদের এই দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে খাদ্যাভ্যাসটাকে নিয়মিত করা। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা হাই ক্যালোরি ডায়েট কনজিউম করি। হাই ক্যালোরি ডায়েট এবং হাই কার্বোহাইড্রেট ডায়েট থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে, এবং অতিরিক্ত শর্করা জাতীয় সফট ড্রিঙ্ক বা ফাস্ট ফুড এগুলো যদি আমরা কম খাই, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই নিজেদেরকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করতে পারবো। এবং দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ যদি আমরা রেগুলারলি করি, সেটা ফ্রি হ্যান্ড হতে পারে, সেটা যোগ ব্যায়াম হতে পারে, সেটা প্রাণায়াম হতে পারে। এই এক্সারসাইজগুলো যদি আমরা করি রেগুলারলি, সপ্তাহে আমাদের খুব ব্যস্ততার মধ্যেও আমরা যদি সপ্তাহে মোটামুটি 150 মিনিট হাঁটতে পারি, তাহলেও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে নিজেদের শরীরকে ডায়াবেটিস থেকে ফ্রি রাখতে পারবো। আচ্ছা, আপনারা শুনলেন এই যে ডাক্তারবাবু বললেন যে কিভাবে আমরা এই রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। আমাদের অবশ্যই সেই চেষ্টা, এবং অবশ্যই আপনারা সেই চেষ্টা করবেন যাতে এই রোগটি থেকে আমরা রক্ষা পেতে পারি এবং অন্যান্য রোগের হাত থেকেও যাতে বাঁচতে পারি। আর সেই সঙ্গে ওই যে ডাক্তারবাবু বলেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু আমাদের অনেকটাই কমে যায়, যে কারণে আমরা দেখি যে অনেক সময় একটু ঠান্ডা লাগলেই যে জ্বর এসে যাচ্ছে আমাদের মধ্যে। তো এইটাও আর কিছুদিন আগেই যে করোনা হয়ে যাওয়ার পরে মানুষের এমনিও ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে গেছে। তো সেই কারণে আমাদের অবশ্যই এই বিষয়টা কিন্তু একটু সতর্ক হতে হবে, তাই না? তো আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে এই যে আমরা ওষুধ খাই ডায়াবেটিসের জন্য, তো এই যে দীর্ঘদিন ধরে যে ওষুধটা খেলে তার কি প্রতিক্রিয়া হতে পারে? দেখুন, সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এবং ওষুধটা ডিপেন্ড করছে যে পেশেন্ট কোন স্টেজ অফ ডায়াবেটিসে আছে। ডায়াবেটিস আপনি যেমন বললেন শুধুমাত্র একটি রোগ নয়, এবং বহু রোগকে ডায়াবেটিস ডেকে আনে। ফলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট কিন্তু শুধুমাত্র সুগার কমানোর জন্য নয়। ডায়াবেটিস যেমন কিডনির রোগ করতে পারে, যেমন আমি বললাম, ডায়াবেটিস চোখের রোগ করতে পারে, ডায়াবেটিস হার্টের রোগ করতে পারে, ডায়াবেটিস মস্তিষ্ক এবং স্নায়ু রোগও করতে পারে।
ফলে সমস্ত কিছু ট্রিটমেন্ট কিন্তু আমাদের একসঙ্গে করতে হয় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। এবং মূলত যেটা আমরা ট্রিটমেন্ট করে থাকি ওষুধ অথবা ইনসুলিনের মাধ্যমে আমরা সুগার লেভেলটাকে কমাই। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সুগার লেভেলটা কমানো। ফলে সুগারের ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায়, বিভিন্ন রকমের সুগারের ওষুধ আছে যেগুলো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে খেয়ে থাকি, এবং ডায়াবেটিসের ট্রিটমেন্ট কিন্তু লং টার্ম এবং লাইফ লং চলে। ডায়াবেটিসের ওষুধ কিন্তু বন্ধ করা যায় না। ফলে যে কোনো ওষুধের মতোই সুগারের ওষুধেরও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন সুগার ফল করে যাওয়া একটা ইমিডিয়েট পার্শ্ব প্রতিক্রিয়া। অনেক সময় দেখা যায় যে ওষুধের ডোজেজের তারতম্যের কারণে সুগার অনেক সময় ফল করে যায়, ফলে পেশেন্টের মাথা ঘুরতে পারে, ঘাম হতে পারে, হাত পা কাঁপা, এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আমরা খুব কমনলি দেখতে পাই। এছাড়া বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে গ্যাস্ট্রাইটিস, যেটা মেটফর্মিন নামক ডায়াবেটিসের ওষুধের ক্ষেত্রে আমরা খুব কমনলি দেখতে পাই। এছাড়া কোনো ডায়াবেটিসের ওষুধ আবার ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্সটাকে কমিয়ে দেয়, ফলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। তো এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আমরা ডায়াবেটিসের ওষুধের ক্ষেত্রে দেখতে পারি। সেক্ষেত্রে যদি আমি বলি, সেই তুলনায় ইনসুলিন কিন্তু আমাদের কাছে একটা ভালো অপশন, যেটা কিন্তু বায়োসিমিলার এবং একটা হরমোনাল কম্পাউন্ড, যার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ফলে ইনসুলিন কিন্তু সেফেস্ট ওষুধ ডায়াবেটিসের ক্ষেত্রে। কিন্তু অনেক পেশেন্টদেরই আমরা দেখি যেহেতু ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়, তাদের ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে একটা অনীহা থাকে, বা ভয়ও থাকে ডেফিনেটলি। হ্যাঁ, তাকে হয়তো দিনে 2 বার বা 3 বার বা একবার ইনসুলিন নিতে হবে ছুঁচের মাধ্যমে। তার ফলে সেই ভয়টার কারণে তারা কিন্তু ইনসুলিন নিতে চান না। কিন্তু ইনসুলিন কিন্তু সব দিক থেকে সেফ এবং ইনসুলিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ফলে যদি আমরা নিয়মিতভাবে ইনসুলিন আমরা ইউজ করি ডায়াবেটিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক অংশে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা উন্নতি লাভ করতে পারি। আচ্ছা, আপনি যেটি বললেন এই যে ইনসুলিনের ব্যাপারটা, তাহলে আমরা যদি এমনি ট্যাবলেট যে ওষুধগুলো সেইগুলো না খেয়ে ইনসুলিন নিলে সেইটা একটু বেশি ভালো হয়। একদমই, এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন ধরে ইনসুলিন নিচ্ছেন, তো সেক্ষেত্রে ওই যেহেতু সিরিঞ্জের মাধ্যমে নিতে হয়, তো অনেক ক্ষেত্রে সেই ব্যথা বা সেই জায়গাটা একটু ক্ষতবিক্ষত হয়ে যাওয়া, একদমই তাই হয়। দীর্ঘদিন ধরে আসলে ইনসুলিন নিতে নিতে চামড়ায় কিছু ক্ষতের সৃষ্টি হতে পারে, বা সেই জায়গায় আমাদের চামড়ার নিচে যে ফ্যাট থাকে সেই ফ্যাট লেয়ার কিন্তু ডিস্ট্রাকশন হতে পারে। ফলে চামড়াটা অনেক সময় কুঁচকে যায় বা চামড়াটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই ধরনের সিমটম দেখা যায়। আর দ্বিতীয় যে সিমটমটা যেটা আমাদের ক্ষেত্রে জানার দরকার, সেটা হচ্ছে আমরা একই পয়েন্টে যদি বারবার ইনসুলিন নিতে থাকি, সেই পয়েন্টটা কিন্তু মানে কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সেই পয়েন্ট দিয়ে ইনসুলিন কিন্তু আর শরীরে অ্যাবজর্ব হয় না, এবং যে ইনসুলিনটা আমরা নিলাম সেটা কিন্তু আদতে এফেক্টিভ হয় না। ফলে আমাদের নিয়ম হচ্ছে নাভির চারপাশে 4 আঙুল ছেড়ে ইনসুলিনটা নেওয়া, এবং এক এক দিন এক এক জায়গায় ইনসুলিনটা নেওয়া। যদি আমরা নাভির চারপাশে ইনসুলিন নিতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা পায়ে বা থাইতে বা হাতের মানে মাসেলে ইনসুলিনটা যদি আমরা নিই, সেক্ষেত্রে আমরা কিন্তু ইনসুলিনটার কার্যক্ষমতাটা ইনট্যাক্ট রাখতে পারি। আপনারা শুনলেন যে এই যে অনেকেরই একটা ভীতি থাকে যে ইনসুলিন নেওয়ার ভীতি, যে হয়তো পেটে নিচ্ছেন বা এই যে নাভির চারপাশে আপনি বললেন এখানে নিচ্ছে, দীর্ঘদিন নিতে নিতে সেই জায়গাটা একটা ক্ষতর সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে ডাক্তারবাবু বললেন যে আপনারা কিন্তু থায়ে নিতে পারেন বা হাতের মাসেলে, আপনারা হাতের কোন জায়গাটা হাতের ডেলটয়েডে আমরা নিতে পারি। ডেলটয়েড মাসেল যে সবার উপরে যে মাসেলটা থাকে হাতের, সেই মাসেলে যদি আমরা নিতে পারি, তা ওটা একটা ইনসুলিন ডেলিভারির অল্টারনেট সাইট হিসেবে আমরা দেখতে পারি। আচ্ছা, আর আমরা যদি থাইয়ের কোথাও নিই তাহলে থাইয়ের মিডল পার্ট অফ দ্য থাইতে আমরা নিতে পারি, থাইয়ের মানে মাঝামাঝি জায়গাটা, সেখানে কিন্তু আমরা অনেক সময় ইনসুলিন নিয়ে থাকি, যেখানে পেশেন্টের পেটে ইনসুলিন দেওয়ার ক্ষেত্রে জটিলতা প্রকাশ পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি বললেন ইনসুলিন যেটা, তাহলে আমরা একটা বড় বিষয় জানতে পারলাম ইনসুলিনের বিষয়টা, যেখানে যার ইনসুলিন নিলে আমরা হয়তো ভয়টা থাকে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা খুবই কম থাকে, কারণ এই রোগটি এমনভাবে আজকের দিনে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, যে কথাটি প্রথমেই বললাম, কম বেশি সকলেই কিন্তু আমরা ডায়াবেটিস। আর এবং আমরা অনেক সময় কি হয়, এই যে খাবার দাবারের যে কথাটি বললেন, এইটা হয়তো আমরা ঠিক নিয়ম মেনে করতে পারি না, যা আর আমাদের একটি প্রধান সমস্যা অনেকেরই যে এক্সারসাইজটা আমাদের কিন্তু ঠিকঠাক করে করা হয় না। তো সেই কারণে অবশ্যই ডাক্তারবাবু যেটি বললেন যে আমাদের সেই প্রতিরোধ যাতে আমরা করতে পারি, আমাদের সেই নিয়মানুবর্তিতা আমাদের অবশ্যই বজায় রাখতে হবে, আমাদের খাওয়া দাওয়াকে সেইভাবে কন্ট্রোল করতে হবে যাতে আমরা এই রোগের হাত থেকে বাঁচতে পারি। ডাক্তারবাবু আরেকটি বিষয় জানতে চাইবো, যে অনেক সময় সুগার ফল করে। কিছুদিন আগেই আমারই একজন আত্মীয় হঠাৎ করে সুগার ছিল, তো শুনলাম সুগার ফল করেছে, তো উনি এক্সপায়ার করেছেন। তো এই সুগার ফলের ব্যাপারটা যদি আপনি বলেন যে কি এটা
কি হয়? সুগার ফলের ক্ষেত্রে যেটা আমি প্রথমেই বলতে চাইবো যে আমরা যে একটু আগে আলোচনা করলাম যে ডায়াবেটিসের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি, তো তার মধ্যে সব থেকে কমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সুগার ফল করা, যেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসের যে ট্যাবলেট আমরা নিই তার ফলে কিন্তু সুগারটা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কাঙ্ক্ষিত মাত্রার নিচে নেমে যায় এবং সুগার ফল করে। এবং সুগার ফল করার লক্ষণ যেটা আমি আগেও বললাম যে মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম হওয়া, হাত পা কাঁপা এবং শরীরে একটা অস্থিরতা তৈরি হয় সুগার ফল করলে। ফলে সুগার ফল করা কিন্তু যেটা আপনি বললেন একটা মারাত্মক রোগ, এবং এতে কিন্তু অনেক সময় পেশেন্টের প্রাণ সংশয় হতে পারে। কারণ আমাদের মস্তিষ্কের প্রধান খাদ্য কিন্তু সুগার। সুগার যদি ব্রেনে বেশিক্ষণ না পৌঁছায়, ব্রেনে কিন্তু প্রাণঘাতী রিয়াকশন হতে পারে এবং তার ফলে প্রাণনাশ পর্যন্ত হতে পারে। ফলে সুগার ফলটাকে কিন্তু আমাদের মনিটর করা উচিত। যদি কোনো পেশেন্টের সুগার ফল করে, ইমিডিয়েটলি তাকে হসপিটালাইজ করা অথবা তাকে চিনি মিশ্রিত জল বা কোনো চিনির সলিউশন দেওয়া হতে পারে, যার ফলে তার বডিতে সুগারটা অ্যাবনর্মালি ফল না করে। আচ্ছা, এই যে সুগার ফলটা করে, এটা কি এই যে ওষুধ খাওয়ার জন্যই, বা এতে পেশেন্ট কি করে বুঝবে যে আমার সুগার ফল করে গেছে বা সুগার ফল করতে পারে, এটি পেশেন্ট কি করে বুঝবে? প্রথমত হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খায় তাদের কিন্তু সুগার ফল করার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। ফলে একটা পেশেন্ট অনেকদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছে, তার সুগার ফল করার টেন্ডেন্সি কিন্তু বেড়ে যায়। আর যদি কোনো এরকম ওষুধ থাকে যেগুলো সুগার ফল বেশি করায় না, আমার মনে হয় সে সমস্ত ওষুধ নেওয়া বেশি জরুরি। যেগুলো সুগার ফল করায় সেই ধরনের ওষুধ কিন্তু বেশি খেলে সুগার ফল করার প্রবণতা বাড়ে। সেক্ষেত্রে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ডায়াবেটোলজিস্ট বা সুগার স্পেশালিস্টের কাছে গিয়ে আলোচনা করা, এবং কোন ওষুধটা তাদের পক্ষে সুটেবল হবে, কোন ওষুধটায় তাদের সুগার ফল করার টেন্ডেন্সি কমবে, সেই ওষুধ কিন্তু তাদের একমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। তাহলে সুগার ফল করার এই যে টেন্ডেন্সি সেটা অনেকাংশেই হ্রাস পাবে এবং সুগার ফল না করার কারণে তাদের জীবনযাত্রার মানটাও উন্নত হবে। আপনারা শুনলেন, এই যে দীর্ঘদিন সুগারের ওষুধ খেতে খেতে কিন্তু সুগার ফল করতে পারে, এবং আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা কি ওষুধ খাচ্ছি। সেই জন্য আমাদের অবশ্যই সেই রকম ডক্টরের কাছেই পরামর্শ নেওয়া উচিত, যিনি এই ব্যাপারে বিশেষভাবে বিশেষজ্ঞ। তাহলে কি হবে যে আমরা অনেক সময় কি আমাদের দীর্ঘদিন যে অনেক সুগারটা এমনই একটি ওষুধ যা একবার অসুখ যা একবার ধরলে কিন্তু আর ছাড়তে চায় না। একদমই তাই। তো সেই কারণে আমাদের এই নিয়ম করে এই ওষুধটা খেয়েই যেতে হচ্ছে। একজন 24 বছর বা 25 বছরের ছেলে বা মেয়ের যদি এই রোগটা আসে, তো তিনি যতদিন বাঁচবেন ততদিন হয়তো তাকে, যেমন প্রেশারের ক্ষেত্রে যেটা হয়, প্রেশারের ওষুধটা যেমন খেতে হয়, তেমন সুগারের ওষুধটাও সেইভাবে খেয়ে যেতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের সুগার ট্রিটমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সুগারকে নিয়মিত মনিটরে রাখা। আমরা যদি সুগার মনিটরে না রাখতে পারি, আমরা যদি নিয়মিত টেস্ট না করাই, তাহলে আমরা বুঝতে পারবো না যে পেশেন্টের সুগার স্ট্যাটাস বা গ্লাইসেমিক স্ট্যাটাসটা কি অবস্থায় আছে। অনেক সময় আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা এসে বলে, ডাক্তারবাবু আমি তো সুগারের ওষুধ নিয়মিত খাই, তাহলে আমার সুগারের প্রবলেমগুলো হচ্ছে কেন, বা আমাদের সুগার থাকার কারণে কমপ্লিকেশনগুলো হচ্ছে কেন। তাদেরকে বোঝানো মুশকিল যে তারা যদি সুগার নিয়মিতভাবে চেক না করেন তাহলে তারা বুঝতে পারবেন না যে তাদের সুগার বাড়লো না কমলো। সুগার ফল বা হাইপোগ্লাইসিমিয়ার ক্ষেত্রে এই কথাটা সত্যি। অনেক সময় পেশেন্ট দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন, সুগার চেক করান না, তাদের কিন্তু সুগার ফল হলে তারা বুঝতে পারেন না। আমি যদি সুগারটাকে নিয়মিতভাবে চেক করাই ডাক্তারের পরামর্শ নিয়ে, তাহলে কিন্তু আমরা সুগারের তারতম্যটা বুঝতে পারবো। এই জিনিসটা কিন্তু অনেক, আপনাকে কথার মধ্যখানে কথা বললাম যে এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেরই হয়। আমাদের সুগার রয়েছে কিন্তু আমরা ভাবি ওষুধ তো খেয়েই যাচ্ছি, কিন্তু আমরা সেইটা কিন্তু টেস্ট করাই না। একদম। এবং এটা একটা বড় মাত্রায় ভুল, যেটা আপনি বললেন। আর আরেকটা ব্যাপার যেটাকে আপনি বললেন যে সুগার হচ্ছে কি করে বুঝবো, তার জন্য কিন্তু প্রিভেন্টিভ ব্লাড টেস্ট কিন্তু দরকার। অনেক সময় দেখা যায়, যেটা আমি বললাম শুরুতেই, যে অনেক কম বয়সী ছেলে মেয়েদের সুগার ধরা পড়ছে। তারা যদি একটু নিয়মিতভাবে বছরে একবার যদি প্রিভেন্টিভ হেলথ চেক আপ করায়, যার মধ্যে সুগার, কোলেস্টেরল, থাইরয়েড এবং ক্রিয়াটিনিন এই সমস্ত টেস্টগুলো পড়ে, এগুলো যদি নিয়মিতভাবে বছর অন্তত একবার করা যায়, তাহলে কিন্তু আমরা একটা আগাম আঁচ পেতে পারি যে আমার সুগার লেভেল কীরকম থাকছে, আমার ক্রিয়াটিনিন লেভেল কীরকম থাকছে, আমাদের কোলেস্টেরল লেভেল কীরকম থাকছে। ফলে কিন্তু আমাদের প্রতিষেধক ব্যবস্থা নিতে সুবিধা হবে এবং সুগারটা কিন্তু হওয়ার আগেই আমরা অ্যারেস্ট করে ফেলতে পারবো নিয়মিত খাদ্যাভ্যাস, ওষুধ বা ডায়েটের মাধ্যমে। একদম। আর আরেকটি জিনিস যেটি জানার, এই যে জেনেটিক কথাটি আপনি বললেন, এটা কি ধরুন মা বাবা বা মায়ের দিকের বা বাবার দিকের বা ঠাকুমা কাকা, এরকম থাকলে কি এটা আসবে? এটা কি অবধারিত বিষয় নাকি? অবধারিত এটা নয়। জেনেটিক্স ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপরে, কিছুটা ডিপেন্ড করে এনভায়রনমেন্টের উপরে। তো আমার ফ্যামিলির কারো সুগার আছে বলেই আমার সুগার হবে এরকম নয়।
বাট ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেমন মা বাবা এদের যদি সুগার থাকে তাহলে ছেলেমেয়ের ক্ষেত্রে সুগার হওয়ার চান্সটা বাড়ে, কিন্তু তার যে সুগার হবেই এরকম কোনো ব্যাপার নেই। তবে যাদের বংশে সুগার আছে, স্পেশালি মা বাবার ক্ষেত্রে যদি কারো সুগার থেকে থাকে তাহলে আমাদের আগে থেকেই প্রিভেন্টিভ প্রিকশন যেগুলো আছে সেগুলো নিতে হবে। প্রিভেন্টিভ হেলথ চেক আপ যেটার কথা আমি বললাম, অ্যাটলিস্ট বছরে একবার করে সুগার টেস্ট করা, এবং তাদের অন্যান্য যদি উপসর্গ থাকে, তাদের যদি অন্যান্য রোগ, হার্টের অসুখ বা কিডনির অসুখ যদি থেকে থাকে, তাদের অবশ্যই নিয়মিতভাবে প্রিভেন্টিভ হেলথ চেক আপ করে যেতে হবে, যাতে তাদের বডিতে সুগার নতুন করে তৈরি না হয়। আর এর জন্য বোধহয় ওয়েটের কি কোনো বিষয় থাকে? হ্যাঁ, ডেফিনেটলি ওয়েট তো একটা বড় ফ্যাক্টর, যেটা আমি প্রথমে আলোচনায় শুরুতে বলেছিলাম যে সুগার হওয়ার কারণ, অন্যতম একটা কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। যেখানে আমার বডিতে ইনসুলিন আছে অথচ সেই ইনসুলিনটা কাজ করছে না। এটা তখনই হয় যখন আমাদের শরীরে স্থূলতা বা মেদের পরিমাণ বৃদ্ধি পায়। বডি ওয়েট আমাদের যত বাড়বে, আমাদের বডিতে যে ইনসুলিনটা আছে সেই ইনসুলিন কিন্তু কার্যক্ষমতা হারাবে এবং সেই ইনসুলিনের এফেক্টিভনেস কিন্তু অনেক কমে যাবে। ফলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ডায়াবেটিস। ফলে ওয়েট বেড়ে যাওয়া কিন্তু ডায়াবেটিস সহ অন্যান্য আরও অনেক মেটাবলিক ডিজিজের মানে লক্ষণ। এবং ওয়েট বেড়ে গেলে ডায়াবেটিস যেমন একাধারে বাড়তে পারে, তেমনি প্রেশার বাড়তে পারে, হার্টের অন্যান্য অসুখ বাড়তে পারে, এবং আমাদের ক্ষেত্রে কিন্তু ব্রেনের বিভিন্ন স্ট্রোকের চান্সও বাড়তে পারে। ফলে ওয়েট বেড়ে যাওয়াটা কিন্তু মারাত্মক একটা জিনিস, যেটাকে আমাদের যে কোনো মূল্যে আটকে রাখতে হবে। একদম। আমরা আজ আলোচনা করলাম একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ, যে রোগটি একেবারে ভীষণভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, ডায়াবেটিস নিয়ে আলোচনা করলাম। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এতক্ষণ ধরে বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুসুয়ক রায়, যিনি জেনারেল মেডিসিন এমডি। তিনি আপনাদেরকে জানালেন এই রোগ কেন হয়, কি সিমটম থাকে, এবং এই রোগের হাত থেকে আমরা কি করে বেরিয়ে আসব, এবং এই রোগের থেকে আরও কি কি রোগ সৃষ্টি হতে পারে, সমস্ত বিষয়ে তিনি আমাদেরকে জানালেন। কিন্তু যেহেতু আমরা একটা সময়ের মধ্যে বাধা রয়েছি, এত বড় একটি বিষয়, হ্যাঁ, তো সেই কারণেই আমরা হয়তো আবার আমরা পরবর্তী এপিসোডে আমরা ডাক্তারবাবুকে পাবো এবং ডাক্তারবাবুর সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এবং অবশ্যই আমরা জানি, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আছেন, এই হেলথলাইন অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, এবং আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং স্বনামধন্য চিকিৎসকরা আমাদের মধ্যে আসেন। তো আপনারা থাকুন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, আপনাকে আমাদের যেহেতু আজকে সময় খুব কম, তো আমরা পরবর্তী এপিসোডে আবার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি নিয়েও আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ, আর সেই সঙ্গে দর্শক বন্ধুদেরও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটিভিএন এর পাশে থাকবেন, হেলথলাইন অনুষ্ঠান দেখবেন। নমস্কার।